গল্পটি সমস্ত ধরনের শ্রোতা বন্ধুর জন্য নয়। অবশ্যই 18 বছরের কম বয়সের শ্রোতারা এই গল্পটি থেকে দূরে থাকবেন। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন, রক্ত তৃষ্ণা। হেনা যখন শেষ গানটি গাইল তখন বেশ রাত হয়েছে। গানের সুরে অপূর্ব মাদকতা, সেই সঙ্গে অর্কেস্ট্রারের সুরেলা ঝংকার। যারা ক্যাবারে গান শুনতে ভালোবাসে এবং গানের চেয়ে যারা গায়িকার সঙ্গ সুখ পেতে চায়, তারা উৎকণ্ঠ হয়ে শুনছিল। হেনা গাইছিল আলো ঝলমলে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, কিন্তু ক্যাবারে দর্শক আর শ্রোতাদের অঙ্গভঙ্গির সংকেত আর চোখের ইশারা স্পষ্ট লক্ষ্য করছিল সে। তারা সঙ্গসুখ কামনা করছে। একটু আগে সুনয়না পাল যখন তার নাচ শুরু করেছিল, তখন তো দু একজন বেসামাল দর্শক তাকে জড়িয়ে ধরবার জন্য ছুটেই এসেছিল প্রায়। হলের মালিক বদ্রী চৌধুরী ছুটে এসে শান্ত করে দর্শক দুটিকে। তারপর হেনা যখন গান শুরু করলো, সেদিনের ক্যাবারের রাতে এটা তার শেষ গান, তখন অধিকাংশ খদ্দের চলে গেছে। শুধু মধুরস পিয়াসী জোনা পাচকের মতো খদ্দের তখনও কিসের আশায় বসে আছে। হেনাকে তবুও গান গাইতে হচ্ছিল, কারণ ওই 5-6 জন দর্শকের ভিতরে দু একজন এমন মান্যগণ্য খদ্দের বসেছিল যারা মহানগরীর অত্যন্ত উঁচু সমাজের লোক। বদ্রী চৌধুরীর ইচ্ছা, গান শেষ হওয়ার পর হেনা গিয়ে তাদের টেবিলে বসে একটু গল্প করুক, অপূর্ব ফেনিল উচ্ছ্বাসে ভরা সুরা পান করে তাদের সঙ্গে একটু ঢলাঢলি করুক। তাতে রাত যদি আরও গভীর হয়, বদ্রী চৌধুরীর তাতে ক্ষতি নেই। উঁচু সমাজের ওই ওরা সব পুষিয়ে দেবেন, আর হেনারও বেশ কিছু বাড়তি লাভ হবে তাতে। হেনা লক্ষ্য করল ডায়াসের একেবারে সামনে যে বয়স্ক ভদ্রলোক বসে আছেন, তিনি সঙ্গসুখ উপভোগ করছেন এমন দুটি নারীর, যাদের বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছে। আকণ্ঠ মদ গিলে মেয়ে দুটি ওই বয়স্ক লোকটিকে ঘিরে রঙ্গ তামাশা করছে, আর তারই পিছনে বসে আছে একটি সুদর্শন যুবক। চোরা চোখে বারবার তাকিয়ে দেখছে হেনার দিকে। তার চোখ মুখ দেখে বোঝা যায় সে এখন মদের নেশায় বিভোর। হেনার সুরেলা কণ্ঠস্বরের গান শুনছে আর মাঝে মাঝে হাততালি দিয়ে উঠছে। বদ্রী বলেছে ওরা নাকি সমাজের খুব উঁচু দরের মানুষ, তা চেহারায় আর চাকচিক্যে সেই রকমই মনে হচ্ছে, কিন্তু নারী সঙ্গ কামনায় যেন জন্তুর মতো হিংস্র চোখে তাকাচ্ছে ডায়াসের দিকে। রাত তখন 11:30। হেনার গান শেষ হয়েছে, এবার তার ছুটি। আর একবার সে অপলকে তাকালো বয়স্ক খদ্দেরটি ও সুদর্শন যুবকটির দিকে। বাইরের মেয়ে দুটি এবার কাঁটায় তুলে রোস্ট মাংস বুড়োর মুখে তুলে দিচ্ছে।
খিলখিল করে হেসে উঠে। বয়স্ক বুড়োটা তাই গিলছে আর ওদের চিবুক ধরে আদর করছে। সুদর্শন যুবকটি এক সময় উঠে দাঁড়ালো। তারপর ক্যাবারে মালিক বদ্রী চৌধুরীকে ডেকে ফিসফিস করে কী সব যেন বলল। হেনা অবশ্য তা লক্ষ্য করল না। সে ডায়াস ছেড়ে গ্রিন রুমের দিকে এগিয়ে চলল। হেনা ছিল অত্যন্ত দরিদ্র। এই ক্যাবার ক্লাবে চাকরি নিয়েছিল সে দরিদ্র থেকে বাঁচবার জন্যই। ভালো গান জানত সে, সেই সঙ্গে নাচও। চেহারাও ছিল চমৎকার। ক্যাবারে ক্লাবের মালিক বদ্রী চৌধুরীর তাই সঙ্গে সঙ্গেই পছন্দ হয়ে গেল হেনাকে। হেনা শুধু গাইবে, তবে নাচতে পারবে না, কারণ ক্যাবারে ক্লাবের নর্তকীরা যে অর্ধনগ্না হয়ে নাচে, হেনা তাতে পারদর্শী নয়। বদ্রীকে সে কথা স্পষ্ট বলেছিল সে। বদ্রী বলেছিল, না, নাচতে হবে না তোমাকে, তার দরকার হবে না। তারপর 3 দিন কেটেছে। হেনার গানে নাইট ক্লাবের খদ্দেররা খুশি খুশি, বদ্রী চৌধুরীও। বদ্রী চৌধুরী বলেছে, যদি আমার কথা মতন চলো তাহলে অনেক লাভ হবে। কী রকম? হেনা ভুরু কুঁচকে প্রশ্ন করেছিল। বদ্রী বলেছিল, 3 দিন আগে যখন তোমার অ্যাপার্টমেন্ট দিই, তখন তুমি তোমার দরখাস্তে জানিয়েছিলে তুমি খুব দুস্থ, তাই কথাটা বললাম। হেনা আর কথা বলেনি, নিঃশব্দে চলে গিয়েছিল তার ডেরায়। কিন্তু আজ রাতে সবই অদ্ভুত লাগছে। বদ্রীর কথার ধরন থেকে ওই মাতাল বুড়োটার মাংস খাওয়ার খুশি দৃশ্য আর সুদর্শন যুবকটির সন্দেহজনক অঙ্গভঙ্গি সব কিছুই যেন রহস্য দিয়ে ঘেরা। এমন সময়ে গ্রিন রুমে ঢুকল বদ্রী। হেনার কাছে এসে আদুরে গলায় বলল, একটা কথা আছে হেনা। কি কথা মিস্টার চৌধুরী? হেনা সেই মুহূর্তে বাইরে যাবার জন্য বেরিয়ে আসছিল। গম্ভীর চোখে সে চাইল বদ্রীর দিকে। তোমার এখন বাড়ি যাওয়া চলবে না, এটা আমার ক্লাবের একটা অলিখিত নিয়ম। আমার ক্লাবের মেয়েরা আমার কথা শুনতে বাধ্য। কি কথা? সজোরে হাত ছাড়িয়ে নিয়ে হেনা প্রশ্ন করল। 3 নম্বর টেবিলের ওই ভদ্রলোকটি তোমার সঙ্গ সুখ চায় হেনা। বদ্রী তির্যক চোখে তাকালো হেনার দিকে। ওর সঙ্গে বসে তুমি একটু ড্রিঙ্ক করলে ও খুশি হবে। হেনা বুঝল কার কথা বলছে বদ্রী। 3 নম্বর টেবিলের ভদ্রলোক মানে সেই সুদর্শন যুবকটি। একটু আগেও অঙ্গভঙ্গির সাহায্যে যে ইশারা করছিল তাকে। হেনা যেন খেপে গেল, রেগে গিয়ে বলল, তার মানে? বদ্রী বলল, তার মানে এতে তোমারই লাভ হবে। ওই যুবকটির নাম প্রিয়ম সেন, খুব বড় ঘরের ছেলে, একটা মস্ত বড় কারবারের অংশীদার, প্রচুর ঐশ্বর্যের মালিক। নিউ দুর্গাপুরে বিরাট প্যালেস বাড়ি। ক্ষুব্ধ স্বরে হেনা বলল, মিস্টার চৌধুরী, 3 দিন আগে আপনি যখন এখানে আমার চাকরি দেন, তখন কথা ছিল আমি শুধু গান গাইব আর কিছুই নয়। কিন্তু এসবের অর্থ কি? বদ্রীর কণ্ঠস্বরে এবার রাগ ঝরে পড়ল। এটা একটা ক্যাবারেট ক্লাব, টাউন হল নয় মিস্টার হেনা। আর ওই ভদ্রলোক
প্রতি রাতেই আসেন এখানে, প্রচুর টাকা খরচ করেন। তুমি যাবে কি না? হেনা কঠিন স্বরে বলল। আমার উত্তর হলো না। ওদের ক্রীপ্ত হয়ে বদ্রি বলল, আমার ক্যাবারের কর্মীরা আমি যা বলবো তাই করতে বাধ্য, আর তা না করতে পারলে সঙ্গে সঙ্গে তাদের চাকরি খতম। আপনি আমাকে দরকার হলে আবার গান গাইতে আদেশ দিতে পারেন, কিন্তু এর বাইরে অন্য কিছু নয়। চাকরি যদি যায় তাহলে আমার কিছু করবার নেই। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল হেনা। পর মুহূর্তেই রাস্তায় নেমে এলো হেনা। হিন কনকনে ঠান্ডা পড়েছে আজ। চাদরটা জড়িয়ে নিল ভালো করে। দূরে একখানা ট্রাম যাচ্ছে। হেনা ট্রামেই যাবে। চাকরিটা চলে গেল। আবার সে বেকার। হ্যারিসন রোডের হোস্টেলে যার আশ্রয়ে সে আছে, সেই ভদ্রমহিলা তার দুঃসম্পর্কের আত্মীয় হলেও হেনার প্রতি তার ব্যবহার ভালো নয়। এই একটি রুমে পাশাপাশি থাকে দুজনে। ভদ্রমহিলা একটি হস্তশিল্প কারখানায় উঁচু পদের কর্মচারী। হেনাকে দয়া করে থাকতে দিয়েছে তার কামরায়। কথা আছে, মাইনে পেলেই এ রুম ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবে। হেনা সেই হোস্টেলে যাবার জন্যই স্টপেজের দিকে এগোতে লাগলো। না, রাত ক্রমশ বেড়েই চলেছে। ট্রামও আসছে না। ঠান্ডায় যেন জমে যাবে হেনা। রাস্তা দিয়ে ট্যাক্সি যাচ্ছে, মোটর যাচ্ছে, কিন্তু ট্যাক্সিতে যাবার মতন পয়সা নেই হেনার। সে ট্রামের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। ভাবলো নিজের মনে মনে, কলকাতায় এসে এই নিয়ে 3 বার চাকরি গেল তার, আর সবগুলো একই কারণে। সবাই তাকে একান্তে পেতে চায়। কি বৃষ্টি সেই চাকরি যাওয়ার ভঙ্গি। হেনার লজ্জা করতে লাগলো। এই কলকাতা শহরে সম্পূর্ণ অসহায় একা সে। আবার যদি একটা কাজ পায় সে, যেখানে সম্মান আছে, ইজ্জত হারাবার ভয় নেই, অযথা মনের আনন্দে কাজ করতে পারবে এমন একটা চাকুরি। হেনার চমক ভাঙল। কুয়াশায় ভরা ফিকে অন্ধকারের দিকে তাকালো সে। গ্যাস লাইট জ্বলছে দূরে মাঠের ওই দিকে পথের উপর, আর সেই পথ দিয়ে একটা লোক হেঁটে আসছে এদিকে। পরনে কালো ধূসর রঙের প্যান্ট কোট, তার উপরে ওভারকোটে ঢাকা শরীর, লম্বা চেহারা। যৌবন শেষ হয়ে পৌরত্বের সীমায় পৌঁছেছে। ধীরে ধীরে লোকটা এগিয়ে এলো তার কাছে। হেনা অপাঙ্গে তাকালো লোকটার দিকে। তার চোখের দৃষ্টি তীব্র হলদে, কিন্তু সেই চোখে কামনার লোভ নেই। হেনা পুরুষের সেই চোখ চেনে না। ট্রাম বোধহয় আসবেই না। অসহায় চোখে হেনা তাকিয়ে রইল দূরের ট্রাম লাইনের দিকে। মাফ করবেন আমায়, লোকটা হেনার একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল। মনে হচ্ছে বিপদে পড়েছেন আপনি। হেনা বাধা দিয়ে একটু দূরে সরে গিয়ে বলল, ধন্যবাদ, আমি ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। ট্রাম স্টপেজে অন্য লোক ছিল না। লোকটি আবার এগিয়ে এলো হেনার কাছে। তারপর সবিনীত ভঙ্গিতে বলল, আমায় ক্ষমা করবেন মিস, একটু আগে দেখলাম ওই বদ্রি চৌধুরী কি জঘন্য ব্যবহারটাই না করলো আপনার সঙ্গে। তার চাকুরি হারিয়ে কি করবেন আপনি ঠিক করেছেন। আমার মনে হচ্ছে
কলকাতায় আপনি সম্পূর্ণ অসহায় আর একা। আত্মীয় স্বজন খুব সম্ভবত কেউ নেই আপনার, নয় কি? কথাগুলো শুনে মুহূর্তের জন্য হেনা চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই সে ভাবটা কাটিয়ে উঠে অবাক চোখে তাকালো সে লোকটার দিকে। হ্যাঁ, লোকটা পৌর হলেও বেশ স্বাস্থ্যবান, আর তার পোশাক পরিষদে তাকে বেশ ভদ্র বলেই মনে হচ্ছে। আর যে চোখ দুটোকে একটু আগেও তার তীক্ষ্ণ তীব্র একজোড়া হলদে চোখ বলে মনে হয়েছিল, এখন যেন সে চোখ দুটোকে সহানুভূতিময় চোখ বলে মনে হচ্ছে। সহসা হেনার বুকের মধ্য থেকে একটা দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে এলো। সে ধরা গলায় বলল, হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন আপনি। আমার ছোটবেলাতেই আমার বাবা মা মারা গিয়েছেন। নৈহাটিতে আমি আমার ঠাকুরমার কাছে বড় হয়েছি, কিন্তু মাস কয়েক আগে তিনিও মারা গিয়েছেন। লোকটি সহানুভূতির স্বরে বলল, আপনার মতন একটি যুবতী নারীর পক্ষে ক্যাবারেট ক্লাব মোটেই ভালো জায়গা নয়, আমি তা জানি। হেনা বলল, কিন্তু আমি জানি শুধু গান আর পিয়ানো বাজাতে। আমার ঠাকুমা গান বাজনা ভারী ভালোবাসতেন। লোকটি এক মুহূর্ত কি চিন্তা করল, তারপর হঠাৎ বলে উঠল, আমার মনে হচ্ছে আমি আপনাকে একটা ভালো কাজ দিতে পারি, কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না। আমার নাম কুমার রণধীর রায়, এবং এই যে আমি আপনাকে কাজ দিতে চেয়েছি, এটা আপনার উপরে আমার শ্রদ্ধা আছে বলেই। হেনা অবাক হয়ে তাকালো রণধীর রায়ের দিকে। সত্যি লোকটির চোখ দুটি যেন সারল্যে ভরা। পৃথিবীতে অনেক কিছুই আশ্চর্য ব্যাপার ঘটে, না হলে এমন একটি চমৎকার মানুষ এই নির্জন শীতের অন্ধকারে ঠিক দেবদূতের মতো তার কাছে আসবে কেন? ট্রাম বন্ধ হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে অনেকক্ষণ। হেনা আবার তাকালো রণধীর রায়ের দিকে, একটু হাসবার চেষ্টা করল। তার গলা যেন আড়ষ্ট হয়ে গেছে ঘটনার আকস্মিকতায়। রণধীর রায় বলল, চলুন, ট্রাম বন্ধ হয়ে গেছে, আমরা ট্যাক্সিতে যাই। কোথায়? প্রশ্ন করল হেনা। আপনি যেখানে থাকেন আপনাকে পৌঁছে দিয়ে আসছি সেখানে। রণধীর রায়ের সঙ্গে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে চলল হেনা। আবার চৌরঙ্গিতে এসে উঠল। মধ্যরাতে বার আর ক্যাবারে ক্লাবগুলো তখনও চলছে, আলোর রোশনাও তেমনি আছে। হেনা আবার তাকালো রণধীর রায়ের দিকে। আবার যেন মনে হলো সেই তীক্ষ্ণ তীব্র একজোড়া হলদে চোখ জ্বলছে। না, ভুল হলো তার, ওটা তার মনের ভ্রম। ওই তো তার দিকে তাকিয়ে রণধীর স্নেহের হাসি হেসে সহানুভূতি জানাচ্ছে। সন্দেহ করা যেন একটা বাতিকে দাঁড়িয়ে গেছে হেনার। কে এই রণধীর রায়? তার হলদে চোখের রহস্যটা বাকি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্ট কালকেই আসছে।